অরুণিকা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ডিভোর্সের স্পেলিং মিস্টেক ওরা তো অন্তত করবে না। তুমি ছাড়া আর কে করবে এই কাজ? রুহানির চোখ বড় বড় করে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ রুহানির চুল টেনে ধরে বলল, অ্যাডমিট করো, নয়তো আমি তোমাকে এখানেই খুন করব। রুহানি শব্দ করে কেঁদে উঠল। অরুণিকা রুমে ঢুকে এই দৃশ্য দেখে দ্রুত আরাফের হাত থেকে রুহানিকে ছাড়িয়ে নিল। আরাফ অরুণিকার হাত চেপে ধরে বলল, তোর বোনই আহনাফকে ফাঁসিয়েছে। অরুণিকার চোখ মুখ শক্ত হয়ে গেল। আরাফ পুনরায় বলল, আহনাফের অ্যাকাউন্ট থেকে যে মেসেজ তোর ফোনে এসেছে ওটা আরেকবার চেক কর। ডিভোর্স ওয়ার্ডটা দেখ, স্পেলিং মিস্টেক করেছে। আহনাফ এই ভুল করবে তোর মনে হয়? আহনাফ এত বাজে টাইপিং করে না। অরুণিকা কপাল চেপে ধরে রুহানির দিকে তাকালো। রুহানি ফোপাতে ফোপাতে বলল, সরি অরু। অরুণিকা রুহানির হাত ধরে তাকে আশ্বস্ত করল। এরপর আরাফের দিকে ফিরে ক্ষীণ কণ্ঠে বলল, রুহানির কোনো দোষ নেই আরাফ, আমি বলেছি ওকে এই কাজ করতে। আরাফ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল অরুণিকার দিকে। অরুণিকা পুনরায় বলল, আহনাফের পাসওয়ার্ড দেখে নিয়েছিলাম আমি। বিয়ের সেন্টার থেকে এসে আহনাফ ওয়াশরুমে ঢুকতেই ওর ফোনটা আমিই নিয়ে এসেছি। এরপর রুহানিকে দিয়ে ভিডিও করিয়েছি। রুহানিকেও বলে দিয়েছি কি কি টাইপ করতে হবে। ও ভিডিওটা আহনাফের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে সেন্ড করেছিল, আর আমি যা বলে রেখেছিলাম ও তা টাইপ করেছিল। ও যে মিস্টেক করবে এটা আমি বুঝতে পারিনি। আর এরপর আমি যখন মেসেজ দেখে কান্না করছিলাম, আহনাফ কান্নার শব্দ পেয়ে রুম থেকে বের হয়ে আসে। আর রুহানি সেই সুযোগে আবার আহনাফের রুমে গিয়ে ফোনটা রেখে আসে। তারপর আহনাফ নিজেই আমাকে ওর রুমে নিয়ে যায়। আমি গাড়ির হর্ন শুনতে পেয়েই বুঝেছি বিয়ের সেন্টার থেকে কেউ না কেউ ফিরেছে। তাই আমি চেঁচামেচি শুরু করি। বাকিটা তোমাদের সামনে। আরাফ কাতর কণ্ঠে বলল, কেন করেছিস সেই কাজ? রিভেঞ্জ নিয়েছি, আমার সাথে হওয়া অন্যায়ের জবাব দিয়েছি। পাগল তুই! ভিডিওটা যদি অন্য কেউ দেখে ফেলতো? আমার ভিডিও আমার রেসপন্সিবিলিটি। দাদির হাতে দিয়েছি আমি। উনি কি যে কাউকে দেখতে দেবে? এতটাও বোকা না আমি। আরাফের চোখ ছলছল করে উঠল। সে চশমা খুলে অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রুহানি অবাক হয়ে গেল আরাফের আচরণে। সে মুখ চেপে ধরে দাঁড়িয়ে রইল এক পাশে। এদিকে অরুণিকা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আরাফ হাত জোর করে বলল, ওকে মাফ করে দে অরু, ও তোকে ভালোবাসে। অরুণিকা মাথা নেড়ে বলল, তোমার ভাই আমাকে মাফ করেছিল? ও অসুস্থ, এভাবে আঘাত করিস না ওকে। সিরিয়াসলি? তোমার এত মায়া ওর প্রতি? আমিও তো তোমার বোন। আমার সাথে যা হয়েছে তার কোনো শাস্তি ডিজার্ভ করে না ও? ও নিজের কন্ট্রোলে ছিল না তখন। অরুণিকা শব্দ করে হাসল, বলল, আমি না আসলেই তোমাদের কেউ না। তুমি তাহমিদ ওই আহনাফকেই বেশি ভালোবাসে। আমি যদি তোমার আপন বোন হতাম তখন তুমি আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। আমি তো অনাথ, আমার তো কেউ নেই। আমার বাবা বেঁচে থাকলে 5 বছর আগে আমাকে কেউ আমার বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারতো না। আরাফ অরুণিকার হাত ধরে বলল। ওকে আবার নিয়ে যাবো ওই বাড়ি। আরাফের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে অরুণিকা বলল, জাস্ট শাট আপ। আমার জায়গায় থাকলে আমার কষ্ট বোঝার ক্ষমতা থাকতো তোমাদের। তোমরা তো সবাই স্বার্থপর। আহনাফ তোকে ভালোবাসে। আমার ওর ভালোবাসা লাগবেই না। ওর ভালোবাসা ওর কাছেই রাখুক। ও আমাকে চিট করেছে। ইভানের সামনে বলেছে আমার চরিত্র নষ্ট। বাসার সবাই বলেছিল আমি এত জঘন্য যে তোমাদের দিকেও আমার খারাপ নজর আছে। আমি তো তোমাদের ভাইয়ের জায়গা দিয়েছি। আজ এসে আহনাফের সাফাই গাইছো। সেদিন আমার সাফাই তো কেউ গাওনি। মুখে তো সবার আঠা লেগে গিয়েছিল। আজ তুমি প্রমাণ করে দিয়েছো আমি অনাথ, বাবা নেই, তাই যেদিকে ইচ্ছে নাচাবে আমাকে। কখনো না আরাফ চৌধুরী, তোমাদের সামনে আর ঝুঁকবো না আমি। অরুণিকা কথাগুলো বলেই কাঁদতে কাঁদতে বেছে দিয়ে বসে পড়ল। আরাফ নিজেও দেয়ালে হেলান দিয়ে বসে নীরবে চোখের জল ফেলছে। রুহানি এসব দেখে কাকে সান্ত্বনা দেবে বুঝতেই পারছে না। আরাফের অশ্রু সহ্য করতে পারছে না রুহানি। অরুণিকার চোখের জলও দেখতে পারছে না। রুহানি অরুণিকার হাত ধরে তার পাশে বসে পড়ল। অরুণিকা ভেজা কণ্ঠে বলল, তোর স্যারকে বল সবাইকে সত্যটা জানিয়ে দিতে। আমি তো চরিত্রহীন। এখন সবাই জানবে নিজের হাজবেন্ডকেও ফাঁসিয়েছি আমি। এরপর কি হবে জানিস? চৌধুরী সাহেব আমাকে ইত্যাজ্য করবে।
আহনাফের বাবা আমাকে যা ইচ্ছে তাই শোনাবে, মিসেস চৌধুরী আমাকে তাড়িয়ে দেবেন, 1 সপ্তাহ খেতে দেয়নি আমাকে এরা। আমি 16 বছরের মেয়ে ছিলাম, এরাই আমার চাইল্ডহুড ট্রমা। আমি একটা টক্সিক পরিবেশে বেড়ে উঠেছি শুধুমাত্র এদের জন্য। আর এরা এখন আবার আমার লাইফ আগামী 5 বছরের জন্য সিল করে দেবে। এদের টার্গেট আমিই হই। আহনাফ যাই করুক, ওর 7 খুন মাফ, কিন্তু এর চেয়ে কম ভুলের শাস্তি দিয়েছে এরা আমাকে। আমাকে বাড়ি ছাড়া করেছে, কারণ আমি মেয়ে। আমি ওদের জন্য অভিশাপ, আর আহনাফ তো ওদের জন্য রাজপুত্র। আই জাস্ট হেট দেম, আই হেট ইউ। শেষ বাক্যটি আরাফের দিকে তাকিয়ে চিৎকার করে বলল অরুণিকা। আরাফ অরুণিকার কাছে এসে তার দুহাত টেনে নিয়ে বলল, আমরা তোকে অনেক ভালোবাসি অরু। আহনাফ যা করেছিল তার জন্য চাচু ওকে বকেছে, দাদা ভাই এখনো ওর সাথে কথা বলে না, কিন্তু তুই তো এর চেয়ে ভয়ঙ্কর কাজ করলি অরু। সেদিন যা হয়েছিল, আহনাফ জাস্ট অস্বীকার করেছে যে ও তোকে ভালোবাসে, কিন্তু ডিরেক্টলি তোকে ক্যারেক্টারলেস বলেনি। প্রতিবারই ও একই কাজ করেছিল। ভেবে দেখ, তুই তখন ওর রুমে গিয়েছিলি, ও সবাইকে বলেছে তুই এসেছিস, এটা ও জানে না। সবাইকে বলেছে তোকে ভালোবাসে না, পরিবারেরও একই কাজ করেছে, কিন্তু তুই সরাসরি ওকে ফাঁসিয়ে দিয়েছিস। তাও আবার খুব সেন্সিটিভ বিষয়। এই কথা 5 কান হলে ওর ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে অরু, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অরুণিকা হতাশ কণ্ঠে বলল, তুমি এখনো ওকে ডিফেন্ড করছো? আর ইউ সিরিয়াস আরাফ? আমার সাথে যা হয়েছে এটাকে নর্মালাইজ করছো তুমি? আমার যে গত 5 বছর ধরে নিজের কাছে নিজেকে ছোট মনে হয়েছে, এটার কি কোনো সমাধান আছে? এটার কি কোনো সমাধান নেই? তুমি এটাকেও নর্মালাইজ করবে? তুমি তো বায়াসড। তুমি আহনাফের পক্ষে। শোনো, তুমি আমার ভাই না, তুমি আমার কেউ না, আমার তোমাদের কাউকেই লাগবে না। আরাফ মাথায় হাত দিয়ে বসে আছে। নিজেকে শান্ত করে আরাফ বলল, অরু, আহনাফ অসুস্থ। ও 5 বছর আগে যা করেছে ওর নিজের ইচ্ছাই করেনি, চাচি ওকে বাধ্য করেছিল। অরুণিকা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমাকে এবার আমার আত্মা বাধ্য করেছে। আনসার পেয়েছো? যাও এখন। অরুণিকা আরাফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই রুহানি অরুণিকার হাত ধরে বলল, এমন করিস না অরু, স্যার তোকে ভালোবাসে, উনি তো তোর ভালো চাইবে। একবার শোন উনি কি বলে। আরাফ বলল। অরু, আহনাফ। অরুণিকা কানে হাত দিয়ে বলল, আহনাফ, 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 বন্ধ করো এই আহনাফ নামটা নেয়া। আই হেট হিম, জাস্ট হেট হিম। তোমার যদি আমার নাম খারাপ করার ইচ্ছা থাকে তাহলে যাও, সবাইকে সব সত্য বলে দাও, বাট এখান থেকে বের হও অন্তত। আরাফকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল অরুণিকা। এরপর আরাফের মুখের উপর দরজা আটকে দিল। দরজা বেঁধেই অরুণিকা শব্দ করে কেঁদে উঠল। রুহানি বলল, স্যারের কথাটা তো শুনতি। অরুণিকা ভেজা কণ্ঠে বলল, এরা কেমন দেখেছিস? আমার সাথে যা হয়েছে নর্মালাইজ করছে, আমার চাইল্ডহুড নষ্ট করে, আমাকে স্কুল ছাড়া করে, আমাকে জেলে পাঠিয়েছে, আমাকে ক্যারেক্টারলেস বানিয়েছে, এখন এসব নর্মালাইজ করছে। আমার বাবা বেঁচে থাকলে কি এদের সাহস ছিল আমাকে এই অবস্থায় আনার? আজও আমি মামির খোঁচা শুনে ওই বাসায় পড়ে আছি। এদিকে আমার খালি ফ্ল্যাট পড়ে আছে, অথচ আমার কোনো আশ্রয় নেই। এরা আমার দায়িত্ব পর্যন্ত নেয়নি, আমাকে সেলস গার্লের কাজ করতে হচ্ছে। আহনাফের এক একটা ঘড়ির দাম হাজার হাজার টাকা। আমার একবেলা ভাত খেতেও মামির খোঁচা শুনতে হয়। কিভাবে আমার লাইফ নর্মালাইজ করে এরা? আজ যা হয়েছে দেখিস তুই, এরা আহনাফকে বাড়ি ছাড়া করবে না, জেলেও খাটাবে না। আহনাফকে একবেলা ভাত দেওয়ার জন্য ওর ওই স্টুপিড মা বেঁচে আছে। আহনাফের নিজের জব আছে, নিজের টাকায় বাইক নিয়ে আরামসে শহরে ঘুরবে। এরপরেও আমার ভাগ্য চেঞ্জ হবে না, কিন্তু আজ আমি স্যাটিসফাইড। আমার আত্মায় যে দিকে দিকে আগুন জ্বলেছিল এতদিন, সেটা নিভেছে। আমি আজ অনেক খুশি। একটা অনাথ মেয়ে যদি একদিন খুশি থাকে, ওদের এত সমস্যা কিসের? কাল পরশু তো ওদের ছেলে ওদেরই হবে, ওদের বংশ তো আহনাফ, ওকে তো ওরা ফেলবে না। পুরুষ শাসিত সমাজ এটা। আমি মেয়ে, তাই আমার সাথে যা ইচ্ছে তাই করবে। দেখিস, আহনাফের কিচ্ছু হবে না, দেখে নিস তুই।
বিছানায় হেলান দিয়ে নিশ্চল বসে আছে আহনাব। শূন্যতা ছেয়ে গেছে তার চোখে মুখে। শিরিন সুলতানা রুমে ঢুকে আহনাবের পাশে এসে বসলেন। আহনাব মুখ ঘুরিয়ে নিতেই শিরিন সুলতানা বললেন, তোকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমি জানি আমার ছেলে এমন করবে না। তুই তো মেয়েটাকে ভালোবাসতি, কিন্তু আমি মা, আমি জানি মেয়েটা তোর জন্য ভালো না, এই জন্যই তো তোকে বারবার সতর্ক করছি। আর তুই আমাকে প্রশ্ন করছিলি, মাকে বিশ্বাস করতে পারছিলি না। আহনাব শিরিন সুলতানার হাত ধরে অনুরোধের সুরে বলল, আমাকে মুক্তি দাও মা, আমি অনুকে ভালোবাসি, আমি ভালো মন্দ বুঝি না। ও আমাকে কেন আঘাত করেছে, আমি ওর সাথে যা করেছি ও তাই ফিরিয়ে দিয়েছে, এটাও তুমি বুঝতে পারছো না? আর ও যে তোর ভাইকে মারলো। আহনাব চেঁচিয়ে বলল, আগে আমি বাঁচি, অনুকে ছাড়া তো আমিই বাঁচবো না। এটা তোর মনে হচ্ছে, এই জন্যই তোকে আমি মেডিসিনগুলো দিয়েছি। মেডিসিনগুলো তোর কষ্ট কমাবে। তুই আবেগী হয়ে ভুল সিদ্ধান্ত নিবি না। আমি তো তোমার সব কথা শুনেছি, কিন্তু সেই মেডিসিন নিলে আমারই অনেক সমস্যা হয়। এজন্যই তো জয়িতাকে বিয়ে করতে বলেছি। তো সমস্যার একমাত্র সমাধান জয়িতা। আমি অরুর জায়গা কাউকে দিতে পারবো না। আমার সমস্যার সমাধান কি অরু হতে পারে না? ও তোকে ভালোবাসে না বাবা। আমি ওর মনে আবার জায়গা করে নেব, অরু আমাকে আবার ভালোবাসবে। শিরিন সুলতানা রেগে উঠলেন। তিনি আহনাবের গালে চড় মেরে বললেন, তুই আমার কথা শুনতে বাধ্য। আমি যা বলবো তাই শুনতে হবে তোকে। আহনাব অসহায় দৃষ্টিতে শিরিন সুলতানার দিকে তাকিয়ে রইল। শিরিন সুলতানা আহনাবের গাল চেপে ধরে বললেন, সবাই তোকে ছিছি করছে। তোর চাকরিটা যদি চলে যায় তখন কিভাবে চলবি? ওর তোর কেউ না, আমি তোর মা, আমি তোর ভালো বুঝি। একবার আমার কথা মতো চল। 5 বছর আমার কথা মতো চলেছিস, দম্বের সাথে মাথা উঁচু করেছিলি। আজ আমার কথা অমান্য, তো সবার চোখে নগণ্য। আহনাবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই শিরিন সুলতানা আহনাবকে ছেড়ে দিয়ে মাথা চেপে ধরে বললেন, মেয়েদের মতো চোখে জল গড়াবি না। আহনাব উঠে দাঁড়িয়ে বলল, আমি অরুকে ভালোবাসি, ওকে আমার করে দাও। এরপর আমি তোমার সব কথা শুনবো। 5 বছর ধরে তোমার কথা শুনেছি, তাই আমার অরু আজ আমাকে ঘৃণা করে। তোমার জন্য ও আমার হয়েও আমার নেই। তুমি আমাকে ভেঙে দিচ্ছ তুমি আমাকে। শেষ বাক্যটি বলতে বলতেই আহনাব উগ্র হয়ে উঠল। আশেপাশের সব জিনিস ভাঙতে শুরু করলো। আওয়াজ শুনে সবাই এক প্রকার ছুটে এলো। আরব ও তাহমিদ আহনাবকে শান্ত করানোর চেষ্টা করছে। আহনাব শিরিন সুলতানার দিকে আঙুল তাক করে বলল, গেট লস্ট, চেহারাটাও আমি দেখতে চাই না। আহনাব হুট করে গালি দিয়ে দেয়। আমির চৌধুরী রেগে গেলেন। পাশ থেকে বেলটা নিয়ে আবার এগিয়ে এলেন। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল বাবা ছেলের মধ্যে। বড় চৌধুরী সাহেব মেঝেতে বসে পড়লেন এই দৃশ্য দেখে। মিসেস চৌধুরী স্বামীর পাশে বসে হাঁ হুতাশ করছেন। অরুণিকা রুম থেকে বেরিয়ে দেখল আহনাব তার বাবার উপর চড়াও হয়ে উঠেছে। আরাফ ও তাহমিদ কেউ তাদের থামাতে পারছে না। অরুণিকা দ্রুত তাদের মাঝে গিয়ে তাদের ছাড়িয়ে নিল। আহনাফ অরুণিকাকে দেখে শান্ত হয়ে গেল মুহূর্তেই। আমির চৌধুরী কাতর কণ্ঠে বললেন, কেমন ছিল জন্ম দিয়েছ শিরিন? নিজের মাকে গালি দিয়েছে, এত নেশাখোরের মতো আচরণ করছে, নিজের বাবার উপর বল দেখাচ্ছে। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে কাছে টেনে নিতে মিসেস চৌধুরী দ্রুত উঠে এসে অরুণিকাকে সরিয়ে দিয়ে বললেন, ওর দিকে চোখ তুলে তাকালে তো চোখ তুলে নিব আমি। আহনাফ আবার ধপ করে মেঝেতে বসে পড়ল। হাত জোর করে বলল, সরি বাবা, আমার হুঁশজ্ঞান ছিল না। সরি মা, সরি। আরাফ আহনাফের পাশে বসে তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, ইটস ওকে। আহনাফ আরাফের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ভিডিওটা করিনি আরাফ, জানি কেউ বিশ্বাস করবি না আমাকে। আমি তো ভালোবাসি অরুকে, আমি ওর ভিডিও কিভাবে করব বল? আরাফ অরুণিকার দিকে তাকালো। অরুণিকা চোখ সরিয়ে নিয়ে বলল, আমাদের শহরে ফিরে যাওয়া উচিত। এখানে থাকলে শুধু শুধু আপনাদের নাক কাটবে। শিরিন সুলতানা রাগী স্বরে বললেন, নাক কেটে গেছে, যা বদনাম হওয়ার হয়ে গেছে। আর সেটার জন্য আপনার ছেলে দায়ী। 13 বছর বয়সে একটা কাণ্ড বাঁধিয়ে বিয়ে করেছিল আমাকে। এরপর সবার সামনে আমার ক্যারেক্টারে আঙুল তুলেছিল। আর আজ আহনাফ অরুণিকার দিকে কাতর দৃষ্টিতে তাকালো। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল,
আল্লাহ বিচার করেছে। আমি যা করেছি আজ একদিনে সব সত্য সামনে চলে এসেছে। আমার সাথে যা অন্যায় হয়েছে তার বিচার হয়ে গেছে। আহনাফ শুকনো হেসে মাথা নাড়ল। অরুণিকা মিসেস চৌধুরীর সামনে এসে বলল, আমি রুহানিকে নিয়ে চলে যাচ্ছি। মিসেস চৌধুরী ব্যস্ত কণ্ঠে বললেন। কিন্তু এভাবে? অরুণিকা মিসেস চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, আমি এই পরিবেশে সেফ ফিল করছি না। আমার বোনও এখানে সেফ না। আমির চৌধুরী অরুণিকার কথায় চকিত দৃষ্টিতে তার দিকে তাকালেন। অরুণিকা রুম থেকে বেরিয়ে যাবে তখনই তিনি অরুণিকার সামনে এসে হাত জোড় করে বললেন, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমাদের কথা আমাদের কাছে ফিরে এসেছে। অরুণিকা শুকনো হেসে বললেন, অন্য কারো উপর আঙুল তোলা অনেক সহজ, নিজের দিকে কেউ তাকায় না। এমনিতেই আমি আপনাদের কাছ থেকে কিছুই আশা করি না। বাবা মা মারা যাওয়ার পর আমাকে আল্লাহ মানুষ চিনিয়েছে। অরুণিকার কথায় আরেফিন চৌধুরী এগিয়ে এসে বললেন, এভাবে কেন বলছো অরুণিকা? আমরা তোমার চাচা। চাচা বাবা তো নন, কখনো সেই জায়গা নেওয়াও সম্ভব না। আমার ভাগ্য খারাপ, আমাকে এই ভয়ঙ্কর দুনিয়া দেখার জন্য ওরা আমাকে একা রেখে চলে গেছে। বড় চৌধুরী সাহেব অরুণিকাকে ডাকলেন, কিন্তু সে দাদার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। অরুণিকা আর রুহানি বেরিয়ে পড়তে তৌসিফ শাহরিয়ার তাহমিদকে বললেন, তাহমিদ ও বাবার কথায় দ্রুত ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। রাত হতেই চৌধুরী বাড়ি শূন্য হয়ে গেল। রাত না হওয়া অবধি তারা কেউ বেরোলো না বাড়ি থেকে। গ্রামের লোকের মুখে মুখে রটে গেছে আহনাফের কুকীর্তি, তাই তারা দরজা সেটে বসেছিলেন রাত না হওয়া অবধি। রাত হতেই তারা বেরিয়ে পড়লেন। আরাফ আহনাফকে নিয়ে আলাদা গাড়িতে ফিরেছে। আহনাফ হঠাৎ খুব আক্রমণাত্মক আচরণ করছে। বড় বুড়ো দেখছে না। আহনাফ এতদিন নিজের মন মতো চলতে পেরেছিল, তাই তার উগ্রতা বোঝা যায়নি। আর আজ যখন তার ইচ্ছের বিরুদ্ধে সব হচ্ছে, তখনই তার উগ্র আচরণ সবাইকে বুঝিয়ে দিয়েছে আহনাফের কোনো সমস্যা আছে। আরাফ ভাবছে বাসায় ফিরেই সবাইকে বলে দেবে আহনাফ নেশায় আসক্ত। এভাবে আহনাফকে ছেড়ে দেয়া কারোর জন্যই ঠিক হবে না। আরাফ মনে মনে ভাবছে, আহনাফকে দ্রুত সুস্থ করা না গেলে পরবর্তীতেও জোর করে অরুণিকাকে নিজের করে নিতে চাইবে, তখন আরো ভয়ঙ্কর কিছু ঘটবে। অরুকে কখনো আহনাফের সিচুয়েশন বোঝাতে পারবো না আমি। অরু আহনাফকে নেগেটিভ হিসেবে ধরে নিয়েছে, আর নেগেটিভ ক্যারেক্টার সহজে পজিটিভ হয় না। এক সপ্তাহ পর ঘড়িতে বিকেল 4টা। অরুণিকা আজ ক্যাম্পাস থেকে দেরিতে ফিরেছে। মাথা ঘোরাচ্ছে ভীষণ। ইমানের মোটর সাইকেলের পেছনে বসে এসেছে সে। বাসার সামনে নেমে শুকনো ধন্যবাদ দিয়ে গেটে ঢুকতেই শরীর অবশ হয়ে এলো তার। কয়েক পা এগোতেই ভারসাম্য হারিয়ে ভার ছেড়ে দিতেই পিঠে কারো স্পর্শ অনুভব করল অরুণিকা। শক্ত একটা বুকে তার মাথাটা আশ্রয় পেয়েছে। নিভু নিভু দৃষ্টিতে সামনে তাকাতেই অন্ধকার নেমে এলো চোখে। চোখ খুলতেই নিজেকে আহনাফের রুমে আবিষ্কার করল সে। পাশ ফিরে দেখলো তার হাতে স্লাইন লাগানো। এক পাশে আরাফ, অন্য পাশে ইভান বসে আছে। অরুণিকার জ্ঞান ফিরতেই আরাফ তার কপালে হাত রেখে বলল, না খেয়ে কি অবস্থা করেছিস? তোর শরীর কত দুর্বল জানিস? অরুণিকা সোজা হয়ে বসে বলল, কি হয়েছে আমার? দুর্বলতার কারণে এই অবস্থা। খাওয়া দাওয়া করিস না? ক্লাস, টিউশন, দোকান সব সামলাতে গিয়ে এই অবস্থা। এত কিছু করার কি দরকার? অরুণিকা তা ছিলে সুরে বলল, তোমার ভাই শনি বাঁধিয়ে দিয়েছে আমার কপালে। মামি আমাকে এখন হাত খরচ দেয় না, নিজের টাকা নিজেকেই জোগাড় করতে হয়। ইভান বলল, আমি তোমার টিউশন ফিস দিয়ে দেব। এক্সকিউজ মি, আমার আপনাদের দয়া লাগবে না। আমি তোমার ভাইয়ের মতন। আমার কোনো ভাই নেই, আমি আমার জন্য যথেষ্ট। আহনাফ রুমের বাইরে দাঁড়িয়ে অরুণিকার কথা শুনছে। সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। তুর্য ইশারায় ইভান আর আরাফকে বের হতে বলল। তারা চুপচাপ বেরিয়ে যেতেই আহনাফ রুমে ঢুকলো। অরুণিকা আহনাফকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। দরজা হালকা চাপিয়ে দিয়ে আহনাফ অরুণিকার পাশে বসলো। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ মুখ শুকিয়ে গেছে।
এই এক সপ্তাহ অরুণিকা ক্যাম্পাসে দেখেনি আহনাফকে। অরুণিকা ভেবেছে আহনাফ হয়তো দেশে নেই, কারণ ক্লাসের এক মেয়ে বলেছিল আহনাফের লম্বা ছুটি নেওয়ার সম্ভাবনা আছে। মেয়েটি নাকি এক সিনিয়রের কাছে শুনেছিল। এদিকে অরুণিকা ইমানের কাছেও শুনেছে। আশপাশ থেকে আহনাফের দেশের বাইরে ডাবল মাস্টার করতে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তবে এখনও নিশ্চিত হয়নি কেউ। তবে আহনাফ যেই মাস্টারের ক্লাস নিত তা এখন অন্য একজন নিচ্ছে, এজন্যই গুঞ্জন সঠিক ধরে নিয়েছিল অরুণিকা। তাই এই মুহূর্তে আহনাফকে দেখে অরুণিকা বেশ অবাক হলো, সাথে বিরক্ত। বলল, তুমি এখনো যাওনি দেশের বাইরে? আমি তো ভেবেছি তোমার থেকে স্বাধীন হয়েছি। আহনাফ মলিন হেসে বলল। তাই তুই মিস করবি না আমাকে? অরুণিকা হেসে বলল, বাঁচবো আমি। ডিভোর্সটা দিয়ে গেলে আমি আরো ভালোভাবে বাঁচতাম। আহনাফ শূন্য দৃষ্টিতে তাকালো অরুণিকার দিকে। অরুণিকা হাতটা স্পর্শ করতে গিয়েই থেমে গেল। সে মুখ ঘুরিয়ে নিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, এমনটা না করলে হতো না আমার সাথে? তোমাকে বোঝাতে চেয়েছি আঘাত কাকে বলে। আহনাফ শুকনো হেসে বলল,